প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও শুভেচ্ছা, স্বাগত। আসলে একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আবারও যুক্ত হলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম ব্যবর্তন বিকৃতি নিয়ে। তোমরা সেখানে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছিলে। আমি একটু দেখে নিই যে এখানে আবার কোনো ধরনের জটিলতা আছে কিনা, বা তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা যেহেতু আবার যুক্ত হচ্ছ কষ্ট করে। ব্যবর্তন বিকৃতির যে ব্যাপারটি, সেখানে পীড়ন এবং বিকৃতির বিষয়টি থাকবে। একই সাথে একই সাথে বিষয়টি কেমন হবে যে আমরা যদি চিত্র আঁকি, তার মানে বিষয়টা ছিল এরকম যে এমন একটি বস্তু এরকম, এখন এই বস্তুটিকে বল দেওয়ার ফলে বস্তুটি এইরকম হলো। অর্থাৎ আমরা যদি এটা একটা উদাহরণ দিই, উদাহরণটি কেমন হবে দেখো। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ না? সাউন্ড ঠিক আছে? ওকে, গুড, ঠিক আছে। আমি নতুন ভাবে যুক্ত হয়েছি। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের, যে এইরকম একটা বই মনে করো, একটু মোটা আর কি, এরকম কেমন। তো এই বইটাকে যদি আমরা এমন করে বল দিই, ঠিক এরকম, তার মানে কিভাবে বিকৃত হচ্ছে দেখো, এবং এটা কোণ তৈরি হচ্ছে এখানে। ঠিক সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কোণের পরিমাণটা হলো থিটা। তাহলে খেয়াল করো, যদি আমরা এরকম বি ও এ বি সি এরকম নাম দিলাম, তার মানে এ বি পরিমাণ দূরত্ব সে আসলে চলে গেছে ওইদিকে। তো কোণ যদি এখানে হয়ে থাকে তাহলে কি হবে? কোণ যেখানে থাকে সেটাকে আমরা কি বলি? ভূমি বলি, তাই না? তাহলে এটি লম্ব, এটি ভূমি, তাহলে এটি ট্যান হবে। ট্যান থিটা ইকুয়াল এ বি ডিভাইডেড বাই এ ও। তাহলে থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি, যে থিটা সমান আমরা এইটুকু পাচ্ছি, যে মানটা আমরা পাচ্ছি। তাহলে খেয়াল করো, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? এই মোচক বিকৃতিকে আমরা পেলাম এটা। তো এখন এইটা দিয়ে যদি আমরা আমাদের পীড়ন বিকৃতির অনুপাতটা বের করতে চাই, তাহলে পীড়ন কি হবে? এফ বাই এ, আর বিকৃতির পরিমাণটা কি? থিটা। বিকৃতির পরিমাণ থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এফ বাই এ তার সাথে থিটা। এটুকু দেখানোর জন্য আসলে এত কাজ করতে হলো আমাদের। তো এখন আমরা যদি দেখতে চাই, তা হলো পীড়ন বিকৃতির সূত্র। তোমরা অলরেডি অনেকেই সূত্রটি তোমরা লিখেছিলে, কমেন্টে তোমরা লিখেছিলে অনেকেই। এখন আমরা এই পীড়ন এবং বিকৃতির সূত্রটি আমরা লিখতে চাই। আসলে আমি এখন তোমাদের ম্যানুয়ালি দেখাচ্ছি আর কি, অর্থাৎ আমার সাথে ল্যাপটপ ওই প্রযুক্তি নাই আর কি, সেই সিস্টেমটা ভেঙে পড়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমার সাথে থাকার জন্য। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমি যেটি দেখাচ্ছিলাম তোমাদের হুকের সূত্র। তাহলে হুকের সূত্রের একটি কন্ডিশন আছে। হুক মানে কি? বিজ্ঞানী রবার্ট হুক। কন্ডিশনটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ আগে যে আমরা সীমার কথা বলছিলাম, এই সীমা অর্থাৎ লিমিট লঙ্ঘন করা যাবে না। তার মানে একটি সুতা অথবা একটি রাবার, সেই রাবারটাকে আমরা টানছি। এখন যতই টানবো ততই বড় হতে থাকবে, যতই টানবো ততই বড় হতে থাকবে, যত টানবো ততই বড় হতে থাকবে। সারা জীবন টানবো, সারা জীবনই বড় হতে থাকবে। এমন কি হবে? এরকম তো হবে না আসলে। তার মানে বিশেষ মুহূর্তের যে বল, তার আগে আসলে সেটা কি হয়? সেটা ভেঙে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের সীমাটা একটু দেখতে হবে। এই সীমা অর্থাৎ আমাদের হুকের সূত্র পড়ার আগে আমরা একটু পীড়ন বিকৃতি, আচ্ছা সূত্রটাই আগে আমরা পড়ে নিই, তারপর আমরা গ্রাফটা দেখব, তারপরে আমরা গ্রাফটি দেখব, কেমন? ওকে, তাহলে সূত্রটি কি? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযুক্ত পীড়ন কি বুঝতে পারছো? পীড়নকে যদি কেউ চাপ বলে, প্রেসার বলে, তা অসুবিধা নাই। তাহলে পীড়ন কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। আমরা আগে লিখেছিলাম যে একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল সেটা হলো পীড়ন, আর বিকৃতি হলো যে একটা বস্তু, সেই বস্তুর উপরে বল প্রয়োগ করলে আগের দৈর্ঘ্য সেটা হলো ক্যাপিটাল এল, আর পরে যে দৈর্ঘ্যটুকু কমে গেল, অর্থাৎ এটা ছোট হয়ে গেল, কতটুকু ছোট হলো? স্মল এল পরিমাণ, তার অনুপাতটা হলো বিকৃতি। তাহলে এখানে আমরা লিখে দিই যে এটা হলো পীড়ন সমানুপাতিক বিকৃতি। তোমরা এটা জানো, তাই না? তাহলে কি হবে দেখো, এই সূত্রটাকে আমরা বলছি হুকের সূত্র। তাহলে আমরা যদি এটাকে সমান করে দিই, সমানুপাতিক তুলে দিই, তাহলে কি হবে? পীড়ন সমান ধ্রুবক গুণন বিকৃতি। তাহলে দেখো ধ্রুবক সমান কি হবে? ধ্রুবক সমান পীড়ন
ভাগ বিকৃতি। তাহলে আমরা পীড়নের মানটা লিখতে চাই, পীড়নের মানটা কি f ডিভাইডেড বাই a, বিকৃতির মানটা কি স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এই ধ্রুবককে আমরা y দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল Y। এটাকে ইয়াং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়, ইয়াং মডুলাস যেটাকে বলে আর কি, তোমরা বলে থাকো f ডিভাইডেড বাই a ইনটু, একটু ভেঙে করি, l বাই l। তাহলে কি দাঁড়াবে দেখো তো, y ইকুয়াল f l ডিভাইডেড বাই a l। এখন যেই তারের সাহায্যে বস্তুটিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এরকম একটা হুকের সাথে যদি এমন ঝুলিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওজন mg তো নিচের দিকে সব সময় ক্রিয়া করবে, তাই না? তাহলে f ইকুয়াল আমরা লিখতে পারি mg। তাহলে সমীকরণটি কেমন হবে, mgl ডিভাইডেড বাই al। খেয়াল করো, চিকন যে তার, সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা বলবো পাই আর স্কয়ার। তাহলে mgl ডিভাইডেড বাই পাই আর স্কয়ার l। তাহলে এখন আমরা যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটিকে আমরা বলবো ইয়াং এর গুণাঙ্কের সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। তাহলে ধরে নাও একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, আগে তো অঙ্কটি লেখা ছিল, তাহলে এখন লেখা নাই, জাস্ট আমি পড়ে শোনাই তোমাদের, তোমরা নিশ্চয়ই পারবে এটি। সেটি হলো, ওকে, একটি বইয়ের অনুশীলনী অঙ্ক দিচ্ছি আমি তোমাদের। ওকে, অঙ্কটি এমন দিলাম যে একটি তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তোমরা দেখো তো গাণিতিক সমস্যার সমাধানটি করতে পারো কিনা এই সূত্র দিয়ে, যে সূত্রটি লেখা আছে ডানে। অর্থাৎ ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে y সমান 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আসলে স্ক্রিনে আমি আরেকটি ছবি রাখছিলাম তোমাদের জন্য, সেটা হলো ট্রাকের ছবি। ট্রাক, যেই ট্রাকে করে আমরা মালামাল নিয়ে যাই, ট্রাক্টর, ট্রাক, বাস আছে না, এরকম ট্রাক। তো ট্রাকের ছবিটি কেমন ছিল, যে এমনিতে একটা ট্রাক, আমি সেখানে ফোকাস করার চেষ্টা করেছিলাম ট্রাকের চাকাটা, অর্থাৎ দুইটা চাকা যেই শেপের সাথে যুক্ত থাকে, সেই শেপের উপরে অনেকগুলো পাত যুক্ত করা আছে, পাত, অনেকগুলো পাত, তার উপরে ট্রাকের সেই কাঠের প্লেটটা রাখা হয়। তার মানে আমরা যদি একটু চিত্র আঁকি, এরকম হবে, এটা মনে করো চাকা, এখানে আরেকটা চাকা আছে, এই দুইটা চাকা যে প্লেটের সাথে যুক্ত থাকে, সেই প্লেটটা তোমার মনে করো এমন, এর উপরে ট্রাকের যে বডিটা যুক্ত থাকবে, সেই বডিটা এরকম প্লেটের সাথে যুক্ত থাকে, কেমন এরকম অনেক চিকন চিকন ছোট ছোট প্লেট একটার পর একটা রাখা হয়। এই প্লেটগুলো হলো ইস্পাতের প্লেট। তো কেন সেখানে ইস্পাতকেই বেছে নেওয়া হয়েছে, কেননা ইস্পাতের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অনেক বেশি। তাহলে এখন তোমার মনে হতে পারে, স্যার স্থিতিস্থাপকতা তো রাবারের বেশি, কারণ রাবারে কম বল দিলে তো রাবার বেশি প্রসারিত হয়। কিন্তু আসলে ব্যাপারটি এরকম নয়। ব্যাপারটি কেমন দেখো, স্থিতিস্থাপক বলতে আমরা সেই ঘটনাকে বোঝাচ্ছি, সেই ক্ষমতাকে বোঝাচ্ছি, সেই প্রপার্টিজকে আমরা বলছি, যে বল প্রয়োগ করলে ও যতটুকু প্রসারিত হবে, বল প্রত্যাহার করে নিলে সে ততটুকুই আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে রাবারকে বারবার যদি এটা করতে থাকো, তাহলে কি রাবার কি তার ইলাস্টিসিটি দেখাতে পারে? পারে না। কিন্তু ইস্পাত সেটি পারে। তাই আমরা বলবো যে রাবারের তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতা অনেক বেশি। তাই এখানে ইস্পাতের ইয়াং গুণাঙ্কের কথা বলা হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এখন প্রবলেমটাই বলছে এরকম যে তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত? 15% বৃদ্ধি করতে হবে। অর্থাৎ তার দৈর্ঘ্য বৃদ্ধি করবো আমরা কতটুকু? 15%, 15% বৃদ্ধি করতে হবে। তাহলে এর পীড়ন কতটুকু হবে? দেখো তো তোমরা কেউ বের করতে পারো কিনা, পীড়ন কত হবে? তো এটা তোমরা কারা কারা বের করতে পারো আমি একটু দেখে নিই। এখন তোমরা বুঝতে পারছো না?
কি বুঝতে পারছো? সাউন্ড কম শোনা যাচ্ছে এরপরেও? হ্যাঁ, দেখো এটা কি হবে, তোমরা পারো কিনা। তাহলে আমি কি বলেছি, এই সমীকরণটি ব্যবহার করতে হবে আর এটা অঙ্কটি সব গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমরা কি কি করব বলো? আমরা এরকম করব যে, আমি একটু হেল্প করি তোমাদের। আদি দৈর্ঘ্য ধরে নিলাম এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল এর কতটুকু, 15%, যেটা বলে দেওয়া হয়েছে 15%। তাহলে কি হলো, এল ইন্টু 15 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো আমরা হিসাবের সুবিধার জন্য একটু ছোট করে নিই এই রাশিটাকে। মনে করো 5 দিয়ে আমরা উপরে নিচে ভাগ করলাম, তাহলে 3l ডিভাইডেড বাই 20, 3 5 15, 5 কুড়ি 100। ওকে, তাহলে এখন আমাদের সূত্র বসাতে হবে। সমীকরণটি ছিল এরকম, y সমান f l ডিভাইডেড বাই a ছোট হাতের a। তো এখন আমাদের বের করতে হবে পীড়নের মান। পীড়ন বলতে আমরা কাকে বোঝাচ্ছি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এইটুকু হলো পীড়ন। তাহলে খেয়াল করো, আমরা f বাই a এর মানটা বের করতে চাই। তাহলে কি হবে, f বাই a সমান y এর সাথে l গুণ হয়ে গেল, নিচে ছোট হাতের l থাকলো। তাহলে l এর মান হলো 2 × 10 টু দি পাওয়ার 11 ইনটু স্মল l এর মান হলো 3 ক্যাপিটাল L ডিভাইডেড বাই 20, আর নিচে আরেকটি ক্যাপিটাল L ছিল। তাহলে উপরের l l আমরা বাদ দিয়ে দিলাম, 2 2 কাটাকাটি হয়ে গেলে 3 × 10 টু দি পাওয়ার 11 থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে, 9 এত নিউটন। আমরা দেখি একটু উত্তরটা হয়েছে কিনা। হিসাবটা তো মুখে মুখে করা হলো। 3 × 10 টু দি পাওয়ার 10 হচ্ছে, 3 × 10 টু দি পাওয়ার 10, 3 × 10 টু দি পাওয়ার 10 দেখাচ্ছে। তার মানে কি হলো, নিচে 200 ছিল, সরি 200 না, নিচে 20 ছিল, তাহলে 10 টু দি পাওয়ার 10। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আমি আমার হিসাবটি আমি ধরতে পেরেছি। তাহলে আমাদের হিসাব হলো 3 × 10 টু দি পাওয়ার 10 নিউটন। তার মানে এখন যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে এরকম বলে যে একটি তার, সেই তারের ভর দেয়া থাকবে, অর্থাৎ তারের উপরে কতটুকু ভর ঝুলানো হলো সেটা বলা থাকবে আর কি, সেই তারের আদি দৈর্ঘ্য বলা থাকবে, সেই তারের বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেখানে তার ব্যাসার্ধ দেয়া থাকলো অথবা ক্ষেত্রফল দেয়া থাকলো, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যদি বলে কত পীড়ন প্রয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমাদের সমীকরণে এর ক্ষেত্রে বসাতে হবে কি, পাই আর স্কয়ার বসাতে হবে। তো ঠিক আছে, আমরা এইরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করে আসি, তাই এটা তোমরা সলভ করবা, কেমন? তো ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে দিই। ওকে, এখানে এরকম ভর দিয়ে একটি অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি, এখানে বইতে লেখা আছে। কি বলছে, তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এখানে বড় করে লিখলে দেখতে পারতে। তো এখানে এমন বলছে যে 6 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো ঠিক আছে, আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। 6 মিটার দীর্ঘ, তার মানে ক্যাপিটাল L হলো 6 মিটার। তোমরা প্রবলেমটি সলভ করবে, আমি লিখে দিচ্ছি, L = 6 মিটার। তারপরে বলছে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A = 1 মিলিমিটার স্কয়ার। তারপরে বলছে যে এর প্রান্তে 20 কেজির একটি ভর ঝুলানো হয়েছে, M = 20 কেজি। এখন বলছে যে তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক 2.35 × 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার, ইয়াং গুণাঙ্ক, কেমন? তাহলে তারটা কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে স্মল l কতটুকু হবে, এই হলো আমাদের প্রবলেম। কি বলছে, কোন একটি তার, মনে করেন এটা তার, এই তারকে একটা হুকের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই তারের অপর প্রান্তে কি করা হয়েছে, একটা 20 কেজি একটি ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই তারের দৈর্ঘ্য ছিল 6 মিটার এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার। সেই ক্ষেত্রে তারটা কতটুকু প্রসারিত হবে, এটা তোমাদের করতে হবে। তো ঠিক আছে, তোমরা কারা কারা পারো একটু দেখি।
হ্যাঁ, তোমরা আগের অঙ্কটি তোমরা রাইট উত্তর তোমরা লিখে দিয়েছো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমাদের উত্তর আর আমার উত্তরটি মিলে গিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, এখন তোমরা বলো যে কে কে তোমরা পারছো। তারের বৃদ্ধি একজন লিখছে 5 মিলিমিটার। তাহলে উত্তর হলো কিনা আমরা একটু দেখে আসি। তাহলে আমাদের সমীকরণ কি ছিল? y সমান f l ডিভাইডেড বাই a ছোট হাতের m, স্মল l আমাদের বের করতে হবে স্মল l এর মান। তাহলে পরে আমরা লিখলাম স্মল l ইকুয়াল f l ক্যাপিটাল L y a। তাহলে আমাদের f এর মান কত ছিল? f সমান mg, f সমান mg, mg তার সাথে ক্যাপিটাল L ডিভাইডেড বাই y a। তাহলে খেয়াল করো m এর মান হলো 20, g এর মান 9.8, l ক্যাপিটাল L 6 মিটার ডিভাইডেড বাই y ইয়াং গুণাঙ্ক 2.35 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু a। আমরা যদি 1 মিলিমিটার স্কয়ার বসাই আমাদের রেজাল্ট কি হবে? হবে না। কেন হবে না? যে 1 মিলিমিটার স্কয়ার তো আসলে এসআই একক হলো না, এসআই এককে করতে হবে। তার মানে মিলিমিটার স্কয়ারকে যখন আমরা মিটার স্কয়ার করব, এটা একটু বুঝে নাও, কারণ এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। 1 মিলিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করতাম, অর্থাৎ 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে এটা হতো 10 ইনভার্স 3 হতো যদি 1 মিলিমিটার হতো। যেহেতু তার স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার করতে হবে, তাহলে 10 ইনভার্স 6 হবে। এটি কি আমরা বুঝতে পারলাম? বুঝতে পেরেছি, 10 ইনভার্স 6। তো এখন দেখো আমরা হিসাবটা যদি আমরা মিলাতে চাই তাহলে কি হবে? 10 ইনভার্স 6, এই 6 উপরে চলে গেলে ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া এতগুলো হিসাব মুখে মুখে হবে না। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেটর প্রেস করি। 20 ইনটু 9.8 ইনটু 6 ডিভাইডেড বাই, আমি ব্র্যাকেট ব্যবহার করছি, তোমাদের বারবার যেটা বলি হরেন কাজ করতে গেলে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। 2.35 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 10 ইনভার্স 6, ইনভার্স দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখানে দেখাচ্ছে 5 ইনটু 10 ইনভার্স 3, 5 ইনটু 10 ইনভার্স 3 মিটার। আমাদের একজন বলেছিল 5 মিলিমিটার অনেক আগে, তার মানে সে এক্স্যাক্টলি বলেছে, সে ঠিক বলেছে, কারণ সে মিলিমিটার এককে প্রকাশ করেছে। তাহলে এটা 5 মিলিমিটার অথবা 5 ইনটু 10 ইনভার্স 3 মিটার। তাহলে এখন তোমাদের কার কার হয়েছে আমি একটু দেখে নিই। গুড, অসংখ্য ধন্যবাদ। আলী অনিকের হয়েছে, অমিতের হয়েছে, সেতু হরে রয়েছে, আরাফাত ঠিক আছে, ফাতেমা আক্তার ঠিক আছে, রূপা ঠিক আছে, সাগর হালদার ঠিক আছে, লামিয়া ঠিক আছে, জোয়া, অসংখ্য জন তোমরা আছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা এর পরে কি করব দেখো, কত বাজে দেখে নিই, আচ্ছা 2:45 বাজে আর কি। তার মানে আজকের ক্লাসটি কি হলো দেখো, যে প্রথমে 15 মিনিট ঠিক ছিল, আমি ল্যাপটপ সহ অর্থাৎ স্ক্রিন সহ ব্যবহার করেছি, তারপরে রিস্টার্ট দিয়েছে। রিস্টার্ট দেওয়ার কারণ কি, আমি কারণটা আবিষ্কার করতে পেরেছি যে অনেকগুলো লাইট জ্বলার কারণে, ফ্যানটাও অফ থাকার কারণে আসলে অনেক হিট হয়, হিট হয়ে এটা তখন শাটডাউন নেয়। তো এখন থেকে বিকল্প ভাবতে হবে তোমাদের জন্য, যে প্রযুক্তি ইউজ করতেই হবে, টেকনোলজির ব্যবহার ছাড়া আসলে ফিজিক্সকে ফ্রুটফুল করা যাবে না। কারণ আমরা যখন গাণিতিক প্রবলেম সলভ করব তখন কিন্তু আমাদের অঙ্কগুলো স্ক্রিনে দেখালে আর আলাদা করে অঙ্ক আমাদের তুলতে হয় না। আবার যেমন ধরো যে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম আজকে, যে কিভাবে একটা রাবার নিয়ে কিভাবে স্থিতিস্থাপকতা বোঝানো যায়, বা ভলিউমের যে জায়গাটা, আয়তনের যে জায়গাটা, আসলে এরকম অনেক বিষয় আছে যেটা আসলে ভিজুয়ালাইজ করা ছাড়া দেখানো সম্ভব না। তো ঠিক আছে, এরপরে আরো কি কি করা যায় সেটা আমি ভাবছি তোমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা যেটা কাজটা করবো আর কি, পয়সনের অনুপাত নিয়ে একটু কথা বলবো। একই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটা কি তোমরা অনুমান করতে পারছো কি বিষয় নিয়ে আলোচনা করবো এই স্থিতিস্থাপকতা নিয়ে? সেটা হলো স্থিতিস্থাপকতার একক আয়তনে কৃত কাজ। অর্থাৎ এই যে স্প্রিং আমরা ঝুলিয়ে দিচ্ছি, এগুলো কেন আমাদের জানতে হচ্ছে খেয়াল করো তো। তার মানে দেখো, ব্রিজ যখন তৈরি করা হয়, কোন ব্রিজ? মনে করো আমাদের লালন শাহ ব্রিজ পদ্মার উপরে, কোন ব্রিজ? তোমার কাশপুর ব্রিজ। কোন ব্রিজ? তিস্তা ব্রিজ। এই যে বড় বড় ব্রিজ, ব্রিজ বড়ই হোক আর ছোটই হোক, কিন্তু ভেঙে গেলে তো সবই আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে, তাই না? তাহলে দেখো, এই ব্রিজ করার সময় যেটা মাথায় রাখতে হয়, যে রড দেয়া হয়
ইস্পাতে সে কতটুকু স্থিতিস্থাপকতা রাখতে পারবে, কতটুকু অসহ ভার পর্যন্ত সে সহ্য করতে পারবে এবং ব্রিজটা যাতে ভেঙে না পড়ে। আবার খেয়াল করো আরেকটি বিষয়, মানুষ যখন আস্তে করে হেঁটে যাবে বা কোনো কিছু যখন আস্তে করে রাখা হবে তখন এক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। আবার যখন একটা বাস বা ট্রাক বা ভারী ভারী ট্রাক যখন যায়, 10 চাকার ট্রাকগুলো ব্রিজ পার করে, তখন এর যে গতি, যে ভরবেগ, এ তখন ব্রিজকে যে পরিমাণ বল দেবে, ফোর্স ক্রিয়েট করবে, তাও যেন ব্রিজ না ভাঙে। তার মানে তুমি তো ইঞ্জিনিয়ার হবে, তার মানে তোমাকে তো ব্রিজ তৈরি করতে হবে, তোমাকে তো ডিজাইন করে আগে থেকেই বলতে হবে যে কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু ইট লাগবে। কি ব্যাপারগুলো বুঝতে পারছো? এই জন্য আসলে আমাদের এগুলো জানা দরকার এবং এই স্থিতিস্থাপকতা দিয়ে একক আয়তনে কৃত কাজ, অর্থাৎ কাজ কতটুকু পরিমাণ আমরা নিতে পারবো, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এখন তোমরা বলো যে লামিয়া বলছে অ্যামাজিং ক্লাস স্যার। এই যদি অ্যামাজিং হয় তাহলে ভালো স্যারের ক্লাস দেখলে কি বলবো। আরাফাত বলছে এক্সিলেন্ট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তো দিই নাই। নোয়াখালীর ব্রিজ বলছে আরাফাত হোসেন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা যখন এই যে ইন্টারঅ্যাক্টিভটা করো, তোমাদের সাথে যখন আমার কানেকশনটা থাকে, তোমরা যখন কমেন্ট করো তখন আসলে খুব ভালো লাগে। আবার তোমরা আগের বিষয়ে বলছিলে যে আনিস স্যারের ক্লাসে শুধু নেট প্রবলেম হয়। আসলে নেট প্রবলেম না, আমি একটু আগে তোমাদের বললাম যে অনেকগুলো লাইটের কারণে কি হচ্ছিল, সিস্টেম কিন্তু ঠিকই ছিল কিন্তু ল্যাপটপ রিস্টার্ট দিয়েছে আজকে। আমি ল্যাপটপ বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একবারে মোবাইল ফোন দিয়ে ডিরেক্ট তোমাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা কৃতকাজের রাশিমালাটা করব, তারপরে পয়সনের অনুপাত করব। এই চ্যাপ্টারটা একটু বড়, বেশ কিছু টপিক এখানে ইন্টারেস্টিং আছে এবং এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট কেন্দ্রিক খুব গুরুত্বপূর্ণ, কেমন? তো সেইগুলোও আমরা কমপ্লিট করব। তারপরে আরও একদিন, অর্থাৎ তোমরা আরও 2টা ক্লাস পাচ্ছ এই চ্যাপ্টারে। তারপরে আরেকটা ক্লাস হবে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ। তো তোমাদের যেই সমীকরণগুলো বোর্ডে আলোচনা করা হয় তোমাদের সাথে, সেগুলো তোমরা কি করবা, বাড়িতে প্র্যাকটিস করবা। সবসময় মাথায় রাখবা যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর পদার্থবিজ্ঞান কিন্তু শুয়ে শুয়ে পড়তে হয় না, জানো তো। এখন তুমি যদি মনে করো যে না, আমি একটা ইউটিউব ভিডিও আমি পাইছি, আমি স্যারের ক্লাস বা অন্য যে কোনো স্যারের ক্লাস বা কিশোর বাতায়নের ইউটিউবে গিয়ে তুমি দেখে দেখে ক্লাস করছো, তাহলে কিন্তু আসলে মানে তুমি শুয়ে শুয়ে এগুলো দেখতেছো, তাহলে কিন্তু হবে না বাবা। কি করতে হবে তোমাকে? তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। কেন বসতে হবে? কারণ এটা তো গল্পের বই না। তার মানে তোমাকে প্র্যাকটিসটাই মেন, এখানে প্র্যাকটিস করতেই হবে তোমাকে। যখন তুমি সমীকরণ লিখবা দেখবা যে ভুল হচ্ছে, আবার যখন তুমি সমীকরণের পরিবর্তে চিত্র আঁকতে যাচ্ছ দেখবা তখন ভুল হচ্ছে। তার মানে এই কাজগুলো তুমি বারবার করো, সমীকরণগুলো বারবার করো। তার মানে দেখো, আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে আসি। এখন তোমাকে যদি বলা যায় যে বলো তো মহাকর্ষ চ্যাপ্টারের কি কি সমীকরণগুলো আছে, 2 মিনিটে তুমি সমীকরণগুলো একটু লিখে ফেলো তো, কি পারবে? যদি তুমি পারো তাহলে বুঝতে হবে তুমি ঠিক লাইনে আসো। তোমাকে যদি বলি নিউটনীয় বলবিদ্যার সমীকরণগুলো লিখে দেখাও তো কি কি আছে, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের সমীকরণগুলো লিখে ফেলো তো, স্রেফ 2 মিনিট টাইম তুমি পাবে। প্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কাজ হলো, ভালো রেজাল্ট করার একটা শর্টকাট টেকনিক হলো, সারাদিনের যে কাজগুলো তুমি করবে ঘুমাতে যাওয়ার সময় তোমাকে এগুলো একবার রিমাইন্ড করতে হয়। ঠিক ঘুমাতে যাওয়ার আগের মুহূর্তে এই চ্যাপ্টারের সমীকরণগুলো কি কি ছিল চোখ বন্ধ করে, তারপরে একবার চোখ খুলে তারপরে তুমি ঘুমাতে যাবে, দেখবে তোমার খুব ভালো ঘুম হচ্ছে। প্রিয় বন্ধুরা, তোমরা কিশোর বাতায়নের সাথে তোমরা থাকবে এই আশাবাদ রেখে আমার আজকের ক্লাস কি আরেকটু চালাবো, ক্লাস গল্প করবো আরেকটু। হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও যে আরেকটু গল্প করবো কিনা, কথা বলবো কিনা একটু তোমাদের সাথে। হ্যাঁ, কমেন্টে জানাও দ্রুত দ্রুত, নাকি শেষ করে দেবো? হ্যাঁ, দ্রুত দ্রুত জানাও আমাকে। মোস্তাফিজুর রহমান বলছে আসসালামু আলাইকুম স্যার। কমেন্টে জানাও, ক্লাস কি আর 5 মিনিট চলবে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ গুড, কন্টিনিউ। অমিত সাধু বলছে কন্টিনিউ, ঠিক আছে, ফাইন। তাহলে টেকনিকটা কি দিলাম তোমাদের, যে আসলে আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই। কেন ভালো রেজাল্ট করতে চাই? দেখো, যে আমরা ভালো থাকতে চাই, অন্যকে ভালো রাখতে চাই। অন্যকে মানে কে কে? অনেকজন আছে, খেয়াল করো। তাদেরকে তুমি যদি ভালো রাখতে চাও তাহলে তোমার পরিশ্রম করা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আর পরিশ্রম করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটু টেকনিক অবলম্বন করে তোমাকে আসলে পরিশ্রমটা করতে হবে। তো যেটি বলছিলাম,
তো ঘুম থেকে আবার হুট করে তুমি উঠে পড়ো না। তুমি টার্গেট রাখো তুমি আগামীকাল ভোর 5টায় উঠবে। তাহলে তুমি ভোর 5টায় তুমি উঠবে, অথবা তুমি ভোর 4টায় উঠবে। ধরে নাও তুমি 5টায় উঠছো, 5টায় ঘুম থেকে টের পাওয়ার পরে তুমি যে কাজটি করবে, গত দিনের কাজ কি কি তুমি করেছো সেই কাজগুলো একবার মেমোরাইজ করে রিক্যাপ করে তারপরে তুমি ভাবো আজকের তোমার রুটিন কি কি কালকে রাত্রে তুমি ঠিক করেছো। সেই কাজটুকু তো যদি তুমি করতে পারো, তার মানে তুমি হবে ভালো ডিবেটর, তুমি হবে ভালো প্লেয়ার, তুমি হবে পড়াশোনায় ভালো, সমস্ত জায়গায় তুমি ভালো। আরেকটি বিষয় মাথায় রাখো, কিশোর বাতায়ন যতগুলো কো কারিকুলার অ্যাক্টিভিটি মেনটেন করে এইগুলোও কিন্তু তোমাকে দেখতে হবে, এই জায়গায় তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি অবশ্যই তুমি ভালো কিছু করলে কিশোর বাতায়নে তুমি আসতে পারবে, একই সাথে কিশোর বাতায়নে তুমি তোমাকে প্রেজেন্ট করতে পারবে এবং তুমি একটা কোনো প্রোগ্রাম উপস্থাপনা করতে পারবে কিশোর বাতায়নে এসে। তার মানে কি, তো এখন থেকে তোমার একটা নেতৃত্ব তৈরি হচ্ছে। এই নেতৃত্ব মানে তোমাকে রাজনৈতিক নেতা হতে হবে আমি এটা বোঝাতে চাচ্ছি না। তুমি যদি রাজনৈতিক নেতা হতে চাও কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি মনে করো ডাক্তার হয়েছো, তাহলে ডাক্তার হলে তোমাকে একটা টিম, তোমার 5 জনের যে একটা টিম থাকবে মেডিকেল টিম, সেখানে তো তোমাকে লিড করতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তোমার আন্ডারে 5 জন ইঞ্জিনিয়ার থাকবে, তাদের তো লিড করতে হবে। তুমি মনে করো উপজেলা নির্বাহী অফিসার হয়েছো, কারণ তোমাকে পুরো উপজেলা সমন্বয় করতে হবে। তুমি জেলা প্রশাসক, তোমাকে পুরো জেলা সমন্বয় করতে হবে। জেলায় কত বিচিত্র ধরনের মানুষ থাকবে, রাজনৈতিক নেতা থাকবে, সবার সাথেই তোমাকে সমন্বয় করতে হবে। তার মানে কি, লিডারশিপটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, connect.edu.bd এখানে গেলে জীবন দক্ষতা নামে কোর্স আছে। আমি মাঝে মাঝে কোর্সগুলো নিজে থেকেও দেখি এবং চেষ্টা করি আমার স্টুডেন্টরা যেন এই কোর্সগুলো করে। তার মানে তুমি যদি এই অ্যাক্টিভিটির মধ্যে না থাকো, শুধু তোমার সেফ সার্টিফিকেটটাই থাকবে, ওটা কিন্তু তুমি কাউকে দেখাতে পারছো না। এবং আমি বলবো যে সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তার মধ্যে তোমরা সবচেয়ে এগিয়ে থাকা স্টুডেন্ট। কেন বলো তো? শিক্ষার সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম কিশোর বাতায়ন, সেখানে তোমরা যুক্ত। শিক্ষার সবচেয়ে বড় বড় কর্তা ব্যক্তিরা, ভালো ভালো টিচাররা, আমি অবশ্য অত ভালো টিচার নই, খুবই ভালো ভালো ক্রিয়েটিভ টিচার যেখানে আছেন, সেই প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত। এ কারণে তোমাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে, তুমি মাথায় রাখো। তো যাই হোক, পরবর্তী হয়তো অন্য কোনো টিচার ক্লাস, কিশোর বাতায়ন সরকারিভাবে পরিচালিত, গুড, একজন প্রশ্ন করেছে, থ্যাংক ইউ তোমাদের। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।